হ্যালো স্টুডেন্ট, আমি মৌমিতা মজুমদার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারের আজকে একটা নিউ টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে সিটিজেনশিপ বা নাগরিকতা। ঠিক আছে, তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এবং নোটসও প্রোভাইড শুরু হয়ে গেছে। তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের দুটো নাম্বার রয়েছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। আমাদের পুরো কোর্স ফি রয়েছে 999 এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থের। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, সিটিজেনশিপ যেটাকে বাংলায় হচ্ছে নাগরিকতা বলে। নাগরিকতা কি মানে কোনো একটা দেশের অধিবাসীদের যে বৈধ অধিকার সেই দেশে বসবাস করার, সেটাকে হচ্ছে নাগরিকতা বলে। ঠিক আছে, আমাদের নাগরিকতা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 2-তে বলা হচ্ছে এবং সেটা আছে হচ্ছে 5 থেকে 11। ঠিক আছে, 5 to 11 নাম্বার যে আর্টিকেলটা আছে আমাদের মানে কনস্টিটিউশনের হচ্ছে 2 নাম্বার পার্টের 5 থেকে 11 নাম্বার আর্টিকেলে সিটিজেনশিপ সম্পর্কে বলা রয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমাদের ভারতবর্ষ হচ্ছে সিঙ্গল সিটিজেনশিপ মানে একক নাগরিকত্ব আর কি, এই ধারণাটি রয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। দেখো, আমাদের দেশ কিন্তু ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয়। ঠিক আছে, তো যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে এক্ষেত্রে ডুয়াল সিটিজেনশিপ থাকবে। মানে একটা হচ্ছে মনে করো যে মানে সমগ্র দেশের, আর একটা হচ্ছে রাজ্যের। ঠিক আছে, যেরকম মনে করো যে আমরা হচ্ছে ভারতের বাসিন্দা, তো এক্ষেত্রে আমাদের ভারতবর্ষের একটা আর কি সিটিজেনশিপ থাকবে, আর একটা হচ্ছে আমাদের স্টেটের, মানে আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তো সেক্ষেত্রে আমাদের স্টেট ওয়াইজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা সিটিজেনশিপ থাকবে, আর একটা হচ্ছে ইন্ডিয়ার একটা থাকবে, মানে ডুয়াল। কিন্তু আমাদের ভারতবর্ষ ফেডারেল হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের কনস্টিটিউশনে শুধুমাত্র সিঙ্গল সিটিজেনশিপ বা একক নাগরিকতার কথাই বলা হয়েছে। ঠিক আছে, আর এই সিঙ্গল সিটিজেনশিপ ধারণাটা নেওয়া হয়েছে ইউকে বা ব্রিটেন বা ইংল্যান্ড, যেটাই বলতে পারো। ঠিক আছে, ইউকের কনস্টিটিউশন থেকে এই সিঙ্গল সিটিজেনশিপের ধারণাটা কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, সিটিজেনশিপ অ্যাক্টটা এসেছিল হচ্ছে 1955-এ। 1955 সালে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্টটা এসেছিল। তো এখানে হচ্ছে কতগুলো মানে এই যে মনে করো যে নাগরিকতা থাকার ব্যাপারটা বা নাগরিকতা চলে যাওয়ার ব্যাপার সম্পর্কে বলা হয়েছিল এই 1955-এ যে অ্যাক্টটা এসেছিল সেখানে। ঠিক আছে, এবার দেখো, বিভিন্ন উপায়ে নাগরিকতা কি অর্জন করা যায় এবং বিভিন্ন উপায়ে কিন্তু বর্জনও করা যায়। ঠিক আছে, তো অর্জন করার মোটামুটি তোমার হচ্ছে 5টা এখানে উপায় আমি লিখে দিয়েছি। 5টা উপায় আছে। কি কি? প্রথমটা দেখো রয়েছে বাই বার্থ বা জন্মসূত্রে। ঠিক আছে, জন্মসূত্রে মনে করো আমাদের কনস্টিটিউশনটা যখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেল 1950-র 26 জানুয়ারিতে। ঠিক আছে, তো এই বাই বার্থের মানে হচ্ছে মানে এই সময়টার মানে এই সময়ের পরে বা 1987-এর আগে। ঠিক আছে, যে সমস্ত ভারতীয়রা আর কি মানে যে সমস্ত বাসিন্দারা আর কি ভারতে রয়ে গেছিল তাদেরকে মানে তাদেরকে জন্মসূত্রে হচ্ছে ভারতের নাগরিক হিসেবে গণ্য করা হবে। মানে 1950 থেকে 1987 পর্যন্ত। ঠিক আছে, এইটা হচ্ছে এত সালের মধ্যে যে সমস্ত নাগরিকরা যে সমস্ত বাসিন্দারা আর কি ভারতে ছিল তাদেরকে জন্মসূত্রে তাদেরকে ভারতের নাগরিকতার স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর 2 নম্বরে কি বাই ডিসেন্ট, এটা মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে। ঠিক আছে, উত্তরাধিকার সূত্রে এখানে বলা হয়েছিল যে 1950 থেকে 1992 পর্যন্ত। ঠিক আছে, এই সময়ের মধ্যে মানে দেখো আমাদের মানে সিটিজেনশিপ কিন্তু বিভিন্ন মানে অনেকবার কিন্তু অ্যামেন্ড হয়েছে। ঠিক আছে, তো বিভিন্ন অ্যামেন্ডমেন্টে বিভিন্ন উপায় বলা হয়েছে নাগরিকতা গ্রহণের। তো প্রথমটা বাই বার্থ বা জন্মসূত্রে নাগরিকতার ক্ষেত্রে বলা হয়েছিল যে 1950 সাল থেকে 1987 সাল পর্যন্ত মানে এই সময়ের মধ্যে যারা আর কি ভারতে রয়ে গেছে মানে ভারতের আর কি যারা হচ্ছে জন্ম হয়েছে তাদেরকে জন্মসূত্রে ভারতের নাগরিক হিসেবে
স্বীকৃতি দেওয়া হবে। এবং এই যে উত্তরাধিকার বা বাই ডিসেন্ট যেটা, সেখানে বলা হয়েছে যে 1950 সাল থেকে 1992 সাল পর্যন্ত, ঠিক আছে। এখানে আবার সালটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে যে 1950 সাল থেকে 1992 সালের মধ্যে যে সমস্ত বাসিন্দারা বা যে সমস্ত ব্যক্তিরা ভারতে জন্মেছে, ঠিক আছে, অথবা মনে করো যে এক্ষেত্রে একটা ব্যাপার বলেছে যে যদি পিতা এবং মাতার মধ্যে যদি একজন ভারতের নাগরিক হয়ে থাকে, ঠিক আছে, পিতা অথবা মাতার মধ্যে যদি একজন নাগরিক হয়ে থাকে এবং সেই নাগরিক যদি মানে ভারতীয় নাগরিক হয়ে থাকে পিতা বা মাতার মধ্যে, এবং সেই নাগরিক যদি হচ্ছে এই সালটার মধ্যে 1950 থেকে 1992 এর মধ্যে ভারতেই রয়ে থাকে, তবে তার যে সন্তান হবে সে উত্তরাধিকার সূত্রে ভারতের নাগরিকতা লাভ করবে, ঠিক আছে। মানে মানে এই যে সালটা বলা হয়েছে 1950 থেকে 1992 পর্যন্ত, এই সময়ের মধ্যে মনে করো যে কোনো ব্যক্তি, কোনো মানে ভারতের কোনো একজন বাসিন্দা সে রয়েছে, ঠিক আছে, এবং মানে হয় পিতা আর না হয় মাতা, মনে করো মানে কোনো মহিলা বা কোনো পুরুষ, ঠিক আছে, মনে করো কেউ মানে কোনো একজন হবে, তো সে যদি মনে করো যে ভারতে রয়েছে এবং তার যে সন্তান, সেক্ষেত্রে কিন্তু সে উত্তরাধিকার সূত্রে হচ্ছে ভারতের নাগরিকতা লাভ করবে, ঠিক আছে। আবার মনে করো এক্ষেত্রে পিতামাতা উভয়ই ভারতের নাগরিক হতে পারে, যদি ইনকেস না হয় মানে যে কোনো একজনকে হতেই হবে, হয় উভয়কেই হতে হবে আর না হয় যে কোনো একজনকেই হতে হবে। এই সালটার মধ্যে 1950 থেকে 1992 এর মধ্যে যে কোনো একজনকে বা দুজনকে ভারতের নাগরিক মানে ভারতে বসবাস করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তাদের যে সন্তান হবে সে কিন্তু বাই ডিসেন্ট বা উত্তরাধিকার সূত্রে ভারতের নাগরিকতা লাভ করবে। আচ্ছা, নেক্সট দেখো বাই রেজিস্ট্রেশন, মানে আবেদনের মাধ্যমে বা হচ্ছে যেটাকে বাংলায় বলা হচ্ছে পঞ্জীকরণের মাধ্যমে। মনে করো কেউ একজন মানে ভারতের নাগরিকতা আর কি লাভ করতে চায়, ঠিক আছে, মানে সে আর কি আবেদন করবে, অ্যাপিল করবে। এক্ষেত্রে আবেদন করার পূর্বে তাকে মিনিমাম 7 ইয়ার্স, ঠিক আছে, তাকে মিনিমাম 7 ইয়ার্স হচ্ছে ভারতে বসবাস করতে হবে। 7 ইয়ার্স স্থায়ীভাবে পাকাপাকিভাবে তাকে ভারতে বসবাস করতে হবে। 7 ইয়ার্স থাকার পর সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ভারতের নাগরিকত্ব লাভের জন্য, ঠিক আছে। এক্ষেত্রে রেজিস্ট্রেশনের দ্বারা কিন্তু তাকে ভারতের আর কি নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। আচ্ছা, 7 ইয়ার্স তাকে বসবাস করতে হবে, এটা মাথায় রেখো। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, বাই ন্যাশনালাইজেশন। মনে করো যে কেউ আর কি, এটা হচ্ছে তোমার স্বাভাবিক প্রক্রিয়া, এটার মাধ্যমে যদি কেউ আর কি, এটা ছিল তোমার হচ্ছে আবেদন করে, ঠিক আছে। আর এক্ষেত্রে কোনো আবেদন না, তাকে থাকতে হবে তোমার মিনিমাম 12 ইয়ার্স। সে যদি মনে করো যে একভাবে 12 ইয়ার্স থাকে আমাদের ভারতবর্ষে, তবে তাকে কোনো রকমের আবেদন ছাড়াই তাকে কিন্তু ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই করছে, 7 ইয়ার্স থাকার পর অ্যাপ্লাই করছে, তবে গিয়ে সে নাগরিকতা লাভ করছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে সে একটানা 12 বছর থাকছে, তাকে এমনি এমনি কি সরকার প্রদান করবে নাগরিকতা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট দেখো বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। এটার মানে কি, এটার মানে হচ্ছে মনে করো যে কোনো একটা বিদেশি ভূখণ্ড, ঠিক আছে, সেই ভূখণ্ডটা যদি ধরো যে ভারতের আওতায় চলে আসলো, ঠিক আছে। মনে করো যে আজকে যদি নেপাল একটা আমাদের বিদেশি দেশ, নেপাল বা মনে করো ভুটান বা কোনো একটা মানে বাইরের কোনো দেশের কোনো একটা অংশ, কোনো একটা ভূখণ্ড যদি মনে করো যে ভারতবর্ষের আওতায় চলে আসলো বা ভারত তাকে অধিকার করে নিল, সেক্ষেত্রে ওই ভূখণ্ডটায় যে নাগরিকরা বসবাস করতো বা বাসিন্দারা বসবাস করতো, যে ব্যক্তিরা, তারা কিন্তু অফিসিয়ালি আমাদের ভারতের নাগরিক হয়ে যাবে, ঠিক আছে। মানে তারা হচ্ছে মনে করো একটা আলাদা একটা কান্ট্রির নাগরিক, ঠিক আছে। এবং ওই জায়গাটা মানে পুরো দেশ তো দখল করা যাবে না, মনে করো কোনো একটা দেশের একটা পার্টিকুলার অংশ